হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ফায়ার অ্যান্ড স্ক্রিপ্ট। আজকের এপিসোডে সবাইকে স্বাগত। একটা এই এপিসোডে তিনটে জিনিস নিয়ে কথা বলবো। এক মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে নাই বা বলি। একটা সাদিকু নিয়ে কথা বলবো, দুই ধীরজ সিংকে নিয়ে কথা বলবো, আর তৃতীয়ত জিকসনকে নিয়ে কথা বলবো। জিকসনটা লাস্টে আসবো। একদম ফার্স্টেই আমরা ধীরজ সিংকে নিয়ে কিছু কথা বলি। এটা শোনা যাচ্ছে ধীরজ সিং এর এজেন্টের মাধ্যমে যে তিনটে বড় ক্লাব ধীরজ সিংকে কিন্তু অ্যাপ্রোচ করেছিল যখন ধীরজ তার কারেন্ট ক্লাবের সঙ্গে টার্মিনেট করে। এবং তার মধ্যে নাকি মোহনবাগানও ছিল। মোহনবাগানও আরও দুটো বড় ক্লাবের সঙ্গে ধীরজকে অ্যাপ্রোচ করেছিল। কিন্তু সবকটা ক্লাবেরই আমি যেরকম বলি যে এই বছর তোমরা দেখবে খুব ইন্টারেস্টিং মুভমেন্ট অফ গোলকিপার্স হচ্ছে সব জায়গায়। অনেকেই প্রশ্ন তুলেছিলেন না যে বিশাল কাইতের একটা ভালো ব্যাকআপ দরকার, বিশাল কাইতের ভালো ব্যাকআপ দরকার। আমরাও বলছিলাম। আমরা কি করি, জেনারেলি আমরা যারা আলোচনা করি ফুটবল নিয়ে, টেকনিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে অতটা আলোচনা করতে পারি না, কারণ ওইগুলো মাথায় আসে না। আমরা জাস্ট স্কোয়াড তৈরি করার জন্য এগিয়ে যাই। কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। এই যে ভারতে দেখবে মোটামুটি সবকটা বড় দলে একটা করে বড় গোলকিপার খেলে। বড় গোলকিপার মানে একটু বেশি দামের গোলকিপার। বড় গোলকিপার বলতে আমি এটাই বলতে চাইছি বেশি দামের গোলকিপার। এটা আমার যা মনে হচ্ছে, এই গোলকিপারের ইকোনমিক সিস্টেমটা তৈরি হয়েছে ভারতীয় টিমে চান্স পাওয়ার নিরিখে, আমার পার্সোনালি মনে হয়। কারণ অনেক গোলকিপারকে আমি দেখি দারুণ গোলকিপিং করে, অন্য জায়গাতেও আই লিগেও আমি দেখেছি, সেই জন্যই বলছি। এবার ভারতীয় টিমে তুমি দেখবে এবার আগে যেরকম তিনজন গোলকিপার ডাক পেত, হঠাৎ করে শেষ যে বিদায়ী কোচ যিনি বিদায় নিলেন, তার জমানায় কয়েকজন বেশি, আমি আর ওই ইকোনমিকে ঢুকতে চাইছি না কে কোন ইকোনমিকে সেই জিনিসগুলো ঘটছিল। তিনি তো মোটামুটি বিষোদ্গার করে দিয়েছেন ইন্ডিয়ান ফুটবলের ওপর। কিন্তু আমি দেখেছি যে ওই তার জায়গায় 4-5 জন গোলকিপার ডাকা হতো। সেটা আমি জানি না কিভাবে ডাকা হতো। তো মোটামুটি 6-7 জন খুব বড় প্রোফাইলের গোলকিপার রয়েছে, যারা সব দলে প্রাথমিক গোলকিপার হিসেবে রয়েছে, ঠিক আছে, আইএসএল এর সব দলে। দ্বিতীয় গোলকিপার হিসাবে ওই জন্য যখন স্যালারি ক্যাপের একটা ব্যাপার থাকে, তখন দ্বিতীয় গোলকিপার যাকে রেখে বসিয়ে রাখবো, যে কোনো টিম যাকে নিয়ে বসিয়ে রাখবে, তার ব্যাপারটা একটুখানি ডাইসি হয়ে যায়। দ্বিতীয় গোলকিপার উঠে আসে না। একটা সময় আমার মনে আছে যে সবুজ মেরুনে একসঙ্গে অমরিন্দার অরিন্দম খেলতো, কিন্তু তারপরে হঠাৎ করে অরিন্দমের প্রোফাইলটা ডিপ ডাউন করে দল চেঞ্জ করার পর। সে কিন্তু আর প্রথম সারির গোলকিপারের আশেপাশেও আসছে না, অথচ আমরা জানি গোলকিপারের এটা অনেকটা বেশি, কি বলবো, লাইফটা এমনি প্লেয়ারের থেকে একটু বেশি। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, ধীরজ সিংকে নাকি আরও দুটো বড় ক্লাবও অফার করেছিল মোহনবাগান ছাড়াও। প্রত্যেকটি ক্লাবেরই একটি বক্তব্য যে হয়তো ধীরজ সিং এমন একটা ক্লাবে যাবে যেখান থেকে তার প্রথম যে গোলকিপার সে চেঞ্জ করছে। আদারওয়াইজ তার যে স্যালারি ক্যাপ, সেই স্যালারি ক্যাপটা অ্যাডজাস্ট করা সেই দলের পক্ষে মুশকিল হয়ে যাবে। মানে জেনারেলি সেই স্যালারি ক্যাপের লোকজন অলমোস্ট সেকেন্ড স্ট্রাইকার নিয়ে চলে আসে বা স্ট্রাইকার নিয়ে চলে আসে। তো সেই রকম একটা ব্যাপার থাকার দরুন ধীরজ সিং এর মতো প্লেয়ার পড়ে থাকার তো কথা না মার্কেটে। অবশ্যইভাবে তার একটি ক্লাবের সঙ্গে কথা হয়েছে এবং তাকে নিয়ে আরও টানাপোড়েনও হয়েছে। কি হয়েছে সেটাও বলছি। মানে এজেন্টরা তো বুঝতে পারে ব্যাপার। যেটা হয়েছে সেটা হচ্ছে জাস্ট স্যালারি ক্যাপের জন্য কিন্তু পিছিয়ে আসে সেই দলগুলো, তার মধ্যেও মোহনবাগান আছে। আদারওয়াইজ কিন্তু ধীরজ সিংকে হয়তো সিকিউর এতদিনে করে ফেলতে পারতো মোহনবাগান, করে ফেলতে পারতো বলছি, ঠিক আছে। কারণ কি হতো এইটা নিয়ে ভিডিও করাটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে অনেকেই প্রশ্ন করছিল যে কেন ধীরজ সিংকে নিয়ে নিচ্ছে না মোহনবাগান, বা আমি অন্য দলগুলোর কথা বলছি, যেহেতু আমরা সেই দলে তো আর সাপোর্টার নই, তো আমরা মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান নিয়ে কথাবার্তা বলবো। কেন মোহনবাগান দ্বিতীয় একটা ভালো গোলকিপার নিয়ে নিচ্ছে না, যেখানে ইস্ট বেঙ্গল দেবজিৎকে সাইন করলো। তো এই ধরনের প্লেয়ার যারা তাদের কেরিয়ারের সায়ান্নে রয়েছে, দেখবে মুম্বাই, ইস্ট বেঙ্গল সেই রকম প্লেয়ারকে সাইন করছে, কম স্যালারি ক্যাপেও ভালো একটা সিকিউর করছে, ভালো একটা গোলকিপার সিকিউর করে নিচ্ছে।
স্যালারি ক্যাপটাও দেখতে হবে, রেজিস্ট্রেশন করাবে তো তাদের। এবার মোহনবাগানের ক্ষেত্রে মোহনবাগানও সেরকম খুঁজছে যে সেরকম আদারওয়াইজ আর একটা অপশন হতে পারে, সেটা হচ্ছে কোনো দলে ধীরজ সিং নাম লেখালো এবং সেই দল থেকে লোনে মোহনবাগান নিল। সেটার জন্য কোনো দলের সঙ্গেও অন্য কোনো ক্লাবের সঙ্গেও ভালো রকম অ্যাডজাস্টমেন্ট দরকার। তো আমি এই পুরো শাখাটা কেন বললাম, এটা কি হলে কি হতে পারতো এসব বলে, দাদা কি করলে তুমি কেন বলছো, এটা এই কারণেই বললাম যে যখনই আমাদের লাইভে প্রশ্ন আসতো যে কেন নিচ্ছে না ধীরজ সিংকে বা ভালো কোনো গোলকিপার নিয়ে আসছে না বিশাল কাইতের ব্যাকআপ হিসেবে, আমরা উত্তর দিতাম যে হ্যাঁ একটা দরকার, হ্যাঁ একটা দরকার। এক্স্যাক্ট কারণটা আমরা বলতে পারতাম না। তো এই কারণটা জানার চেষ্টা করতে 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 এই জায়গায় এসে পৌঁছেছি যে ওই স্যালারি ক্যাপের জন্য কিন্তু বারবার এই জায়গাগুলো আটকে গেছে। সেটা শুধু মোহনবাগানের না, অন্য ক্লাবেরও সেই হিসেবে তো সাজাতে হচ্ছে। দেখা যাক এখন ভবিষ্যৎ কি দাঁড়ায়, কোনো গোলকিপার বিশাল কাইতের ব্যাকআপে আসে কিনা, কিন্তু ওই জায়গাটা কিন্তু মাথায় রেখে তারা দলটা করবে। আর নইলে এই একটাই অপশন আছে, কোনো বন্ধু ক্লাবে দিয়ে সেই ক্লাব থেকে লোনে নিয়ে আসা, সেইটা ছাড়া আর কোনো অপশন কিন্তু আমি আমার চোখে সাদা চোখে দেখতে পাচ্ছি। দ্বিতীয় হচ্ছে সাদিকুর মানে এটা একটা মিস হয়ে গেছে আপডেট, সেই কারণে একটা যোগদান করিয়ে দেওয়া। সেইটা হচ্ছে সাদিকু ওড়িশা, আমি শুনতে পেয়েছিলাম, আমি যেটা বলেছিলাম যে মেবি পাঞ্জাব এফসি, ওড়িশা বলে দিচ্ছি, পাঞ্জাব এফসি শুনেছিলাম। আমি কালকে লাইভে যেটা বলছিলাম সেই জন্য লাইভের ওই ক্লিপিংসটা দিয়ে আমি শুরু করলাম। লাইভ না, কালকে আমি ভিডিওটার ক্লিপিংস দিয়ে শুরু করছি। যাই হোক, তো আমি সাদিকু বলেছিলাম যে আমি কেরালাটা এখনো শুনতে পাচ্ছি না, আমি যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে পাঞ্জাব এফসি, কিন্তু তার সঙ্গে কিন্তু গোয়াও রেসে রয়েছে। হ্যাঁ, সাদিকুর সঙ্গে গোয়ার সঙ্গেও কথা হচ্ছে সাদিকুকে নিয়ে, এটা বলে রাখলাম। আমি যেটা একদমই ক্লিক বেট করলাম না টাইটেলে এবং থাম্বনেলে, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনের পোস্ট কিন্তু তৈরি আছে, যে কোনো মুহূর্তে আসতে পারে। এবার যেহেতু আমি বলতে পারছি না এক্স্যাক্ট ডেটটা কখন, সেই জন্য আমি থাম্বনেল বা টাইটেলে জেমি ম্যাকলারেন রাখিনি। হয়ে গেল। এবার আসছি জিকসন নিয়ে দুটো কথা বলে দেবো। জিকসন সিং পার্সোনাল টার্ম কিন্তু এগ্রি করেছে ইস্ট বেঙ্গলের সঙ্গে। ইস্ট বেঙ্গলের একমাত্র কাজ হচ্ছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কথা বলে টাকাটা ট্রান্সফার করে দেওয়া। মানে অতি নেগোসিয়েশনে তাঁতি নষ্ট বলে তো কিছু হয় না। আমার একটাই বক্তব্য, মুম্বাই সিটি এফসি কিন্তু এই রেসে নেই। মুম্বাই সিটি এফসির নজরে অন্য প্লেয়ার রয়েছে, একটা ভবিষ্যতে ইনভেস্টমেন্ট করার ব্যাপার রয়েছে, সেটা এই বছর হবে না, মানে উইন্টার ট্রান্সফারে হবে না, পরের বছর হবে আমি জানি না। মুম্বাই সিটি এফসির নজরে অন্য প্লেয়ার রয়েছে। জিকসন সিং এর এখনো পর্যন্ত আজকে অব্দিও রেসে অন্য কেউ নেই। পরিস্থিতি, জিকসন সিং পার্সোনাল টার্ম এগ্রি করেছে, কর্তব্য ইস্ট বেঙ্গল নেগোসিয়েট করে টাকাটা ট্রান্সফার করে দিন। অনেক দিন পার্সোনাল টার্ম এগ্রি করার পর কিন্তু ফেলে রেখে দেওয়া যায় না, মানে এটা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। ব্যাস এইটুকুর বেশি আমি কিছু বলবো না। এটা কিন্তু পার্সোনাল টার্ম এগ্রি করার পর এতদিন ফেলে রেখে দেওয়া মোটেই খুব ভালো কাজ নয়। খুব তাড়াতাড়ি আমার মতে পয়সাটা দিয়ে বাকি কাজগুলো করে নিক ইস্ট বেঙ্গল, টু অ্যাভয়েড লাস্টবারের যে শিক্ষা নিয়েছিল আপুইয়া কেস হোক বা অন্য কিছু হোক, সেইটা শিক্ষা নিয়ে এটা কিন্তু করতে হবে। যাই হোক, এমনি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো। যা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। এখনকার মতো টাটা।